সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, বসন্তের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনমালায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী আঁখি আলমগীরের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর, চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? খুব ভালো আছি। তো আমাদের অনেক ভালো লাগছে আজকে আমরা আপনাকে পেয়েছি। ধন্যবাদ। তো আপু, আপনি তো গানের জগতের মানুষ, এই গানের সাথে কিন্তু আপনার বসবাস, সকল ব্যস্ততা এই গানকে ঘিরে। তো এই গানকে নিয়ে যখন ব্যস্ত থাকেন, কেমন এনজয় করেন এই গানকে নিয়ে ব্যস্ততা? যে যে কাজ করে সেটাতেই ব্যস্ত থাকতে পছন্দ করে। ব্যস্ততার আসলে আমরা ব্যস্ত বলি, বাট আসলে ব্যস্ততা হিসাবে দেখি না, দেখি যে কাজ করছি, আচ্ছা, সেভাবে দেখি ব্যাপারটা। আর গান সুর এমন একটা জিনিস, এটা আসলে যে কোনো অফিসিয়াল বা কোনো ওরকম কাজের মধ্যে পড়ে না। এটা হচ্ছে একটা প্যাশনেট একটা ব্যাপার। সো মানে সময়টা কাটে একটু কি বলবো, একটা ঘোরের মধ্যে। আসলে মানে সঙ্গীত জিনিসটাই এমন, সঙ্গীত একটা মায়া, একটা জাদুর মতো। তো মনে হয় একটা জাদুর রাজ্যে বাস করছি, এরকম কিছু একটা। তো আমরা যখন অবসর থাকি, যখন একটু ফ্রি টাইম থাকে, তখন সাধারণত আমরা একটু গান শুনি বা গুনগুন করে গান গাই। তো আপনি তো গানেরই মানুষ, তাহলে আপনার যখন ফ্রি টাইম থাকে বা অবসরে থাকে, তখন আপনি কি করেন? একেবারেই গান গাই না, একেবারেই গান শুনি না। কারণ সারাক্ষণই তো গানের মাঝে। যখন আমি ফ্রি থাকি তখন আমি মেয়েদের সাথে, আমার দুটো মেয়ে আছে, ওদের সাথে সময় স্পেন্ড করি, ঘরে হোক বাইরে হোক। আমরা প্রচুর মুভি দেখি, অনেক মুভি দেখি। যেমন এখন চলছে অস্কার মুভিগুলো সব আমি সংগ্রহ করেছি, প্রায় 25-30টা ছবি। এগুলো সব আমরা 2-3 দিন পর পর একটা একটা করে দেখছি। রান্না করতে ভালোবাসি, রান্না করি। ঘর গোছানো খুব পছন্দ, মানে রাঁধতেও পছন্দ করি, খেতেও পছন্দ করি, ঘরে হোক বাইরে হোক। মোট কথা ফ্যামিলির সাথে। তখন ফ্যামিলির সাথে গানকে একটু তখন বাদ দেওয়া হয়, কিন্তু ফ্যামিলির সাথে মানে জাস্ট হয়তো রেগুলার প্র্যাকটিস যেটা হাফ অ্যান আওয়ার, সেটা অন্য ব্যাপার। বাট ওই সারাক্ষণ বসে গান শোনা, সারাক্ষণ ওটা মনে হয় যে ওটা আরেকটা পার্ট। ওটা ছাড়াও আরো জীবনের ব্যাপ্তিটা আরো বড়। আরো বড়। আর যখন গান শোনেন, আপনার গান তো সেটা তো নিজের গান, তো নিজের কাছে অন্যরকম, কিন্তু যখন অন্য শিল্পীদের গান শোনেন, কার কার গান বেশি শোনা হয়? আসলে সিনিয়র আর্টিস্টদের গানই বেশি শোনা হয়, সত্যি কথা। এবং পুরনো গানগুলোই বেশি শোনা হয়, কারণ আমরা যে গানগুলো শুনে বড় হই, সেই গানগুলো শুধু গান থাকে না আমাদের কাছে। সেই গানগুলোর সাথে এক একটা ঘটনা, এক একটা স্মৃতি, জীবনের একটা অংশ হয়ে থাকে। তো এই কারণে পুরোনো দিনের গানগুলো বেশি শোনা হয়, যেগুলো আমি আমার শৈশবে শুনেছি বা কৈশোরে শুনেছি, ওই গানগুলো বেশি শোনা হয়। নতুন গানও যে শোনা হয় না বা নতুন শিল্পীদের গান শোনা হয় না, সেটাও না। যদি ভালো লাগে অবশ্যই শোনা হয়। তো নতুন শিল্পীদের কথা যখন চলে আসলো, এখন কিন্তু অনেক নতুন নতুন শিল্পী আছে, অনেক ধরনের গান এখন হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে সেই গানগুলো কেমন হচ্ছে, বা নতুন যেসব শিল্পীরা এসেছে তারা কেমন করছে? নতুন শিল্পীরা ভালো গাচ্ছে, ডেফিনেটলি। হয়তো খুব তাড়াতাড়ি জনপ্রিয়তাও পাচ্ছে। ভালো গান হচ্ছে না সেটাও বলবো না, ভালো গানও হচ্ছে। আগে দেখা যেত প্ল্যাটফর্মটা খুব কঠিন ছিল পাওয়াটা, এখন প্ল্যাটফর্ম অনেক ইজি। দ্যাটস হোয়াই আই সেড যে অনেক ইজি স্টারডম পাওয়া, বাট স্টারডম ধরে রাখাটা কঠিন। আর যেটা বলবো যে নতুন তো আসবেই সবসময়, আমরাও নতুন ছিলাম, নতুন আসতেই থাকবে। এখন যারা নতুন তারাও পুরনো হয়ে যাবে। কিন্তু যেটা আসল কথা, যেটা আমি গান নিয়ে বলতে চাই শিল্পীদের চেয়ে বেশি, সেটা হচ্ছে সবাই বলে এখন ভালো গান হচ্ছে না, এই কারণে গানগুলোর স্থায়িত্ব কম, এবং নতুন শিল্পীদেরকে দোষারোপ করা হচ্ছে সেই কারণে। কিন্তু আমার মনে হয় যে ভালো গান হচ্ছে, কিন্তু শ্রোতাদের সময় নেই গান শোনার। আচ্ছা আচ্ছা। আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করি, এবং দেখা যায় যে যান্ত্রিক জীবনের কারণে, জীবনের যান্ত্রিকতা এখন অনস্বীকার্য, কেউ অস্বীকার করতে পারবে না, আমরা সবাই যান্ত্রিক হয়ে গেছি। তো ওই যে আগের মতো গান শোনার ব্যাপারটা, ওই জিনিসটা এখন মানুষের ভিতর অনেক কমে গিয়েছে। হয়তো পথে গাড়িতে থাকতে একটু এফএম শুনে নিল হঠাৎ করে, দু একটা গান শুনলো, শিল্পীকে তাও হয়তো জানে না। তার মানে এই না যে ভালো গান হচ্ছে না। আমি বলবো ভালো গান হচ্ছে, কিন্তু শ্রোতাদের কানে ঠিক যেভাবে পৌঁছানোর কথা
সেভাবে পৌঁছাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার আগে দেখা যেত একটা গান হয়তো খুবই জনপ্রিয় হয়েছে, যেটা এখনো হয়তো আমাদের মনের মধ্যে গেঁথে আছে, কিন্তু এখন কিন্তু গানগুলো এরকম হচ্ছে না, খুব কম, কারণ শোনাই হচ্ছে না, আমি এটাই বলছি। না শুনলে কিভাবে গান আমি শুনবো, আমার ভালো লাগলে আমি আরেকজনকে বলবো, এভাবে এভাবে হবে। এবং অ্যালবাম বিক্রির ব্যাপারটা ওসবও তো এখন হচ্ছে না। অনলাইনে কয়জন মানুষ গান শুনে, বাট অ্যালবাম রিলিজ হচ্ছে অনলাইনে, অডিও পাইরেসি ব্যাপারটাও তো আছে। আমি আসলে এই সিনারিওটাই আমি বুঝতে পারি না যে কিভাবে অনলাইনে অ্যালবাম রিলিজ হলে অনলাইনে আসলে কতক্ষণ মানুষ গান শুনে, কতক্ষণ আমরা অনলাইনে থাকি, এভাবে কি আসলে গান এনজয় করা যায়? আমি আসলে বুঝতে পারি না। মানে আসলে আমি বসে আমি একটা গান শুনবো, মন থেকে একটা গানকে শুনতে চাচ্ছি, গানকে বুঝতে চাচ্ছি, ফোনে গান শুনছি, ফোনে গান শোনা যায় না আসলে। আচ্ছা, এবার আপনার একটু ব্যস্ত সময় নিয়ে আমরা কথা বলি, যে বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ত? আমার ব্যস্ততা স্টেজ শো তো আছেই দেশে বিদেশে, সেগুলো নিয়ে চলছে। তারপরে অ্যালবামের 19তম একক অ্যালবামে হাত দিয়েছি, সেটারও রেকর্ডিং চলছে, ধীর গতিতে চলছে অবশ্যই, কারণ স্টেজ শোর জন্য একটু সময় মানে দিতে পারি না। আর যেহেতু নিজের অ্যালবাম, এটা তো নিজের সন্তানের মতো, ওটা একটু সময় নিয়ে ধীরে সুস্থে করছি। আর থাকে না যে আগেরটার চেয়ে বেটার, ওই ব্যাপারগুলো তো কাজ করে, তো ভালো কিছু করার জন্য একটু সময় নিয়ে সময় আছে। তো সব কাজ নিয়েই কথা বলবো। প্রথমে একটু বলেন, স্টেজ প্রোগ্রাম নিয়ে খুব ব্যস্ত সময় কাটছে, তো এই 8 তারিখে নারী দিবস উপলক্ষে একটি কনসার্ট হয়েছে, সেই কনসার্টটি কেমন ছিল সেটা একটু জানি। খুব সুন্দর কনসার্ট ছিল, এবং সবচেয়ে আমার জন্য আনন্দের ছিল কারণ নারী দিবস উপলক্ষে ছিল, এটাই হচ্ছে মূল আনন্দের বিষয় আমার জন্য। এবং নারী দিবসের একটা কনসার্টে আমিও ছিলাম, এবং নারী দিবস সেলিব্রেট করতে পুরুষ শিল্পীরাও ছিল, তো এটা মানে আমাদেরকে আমরা সেলিব্রেট করেছি, ব্যাপারটা এমন ছিল। আর মানে সব মিলে চমৎকার ছিল। তো নারী দিবসকে কেন্দ্র করে যেহেতু এরকম একটা আয়োজন, এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখেছেন? এই আয়োজনটাকে আমি সাধুবাদ জানাই, এবং আমি চাইবো যে সব সময় আরও বেশি এরকম এনটিভি এবং অন্যান্য চ্যানেল যদি এরকম বিশেষ দিনগুলোকে মানে বিশেষভাবে আমাদেরকে দর্শকের সামনে উপস্থাপন করে, এটা দর্শকের জন্য বোনাস অবশ্যই। হ্যাঁ, তো কারণ আমরা স্টেজ প্রোগ্রাম করি, দেখা যায় কর্পোরেট প্রোগ্রামস করছি, ওখানে সব অডিয়েন্সকে তো আমি পাচ্ছি না, যে কেউ চাইলেই আমার গান সামনাসামনি শুনতে পাচ্ছে না। বাট এই আয়োজনগুলোতে একজন যে খবর পাবে সে এসে দেখতে পাচ্ছে, তো এই বিষয়টা তো খুবই পজিটিভ, আমি দর্শকের অনেক কাছে যেতে পারছি। আচ্ছা আচ্ছা, তো দেশে বিদেশে সমানভাবে আপনি অনেক কনসার্ট করে যাচ্ছেন, আমাদের দেশে তো অবশ্যই অনেক জনপ্রিয়, বাইরেতেও আপনি প্রবাসী যারা বাংলাদেশে আছেন তাদের কাছে বেশ জনপ্রিয়, তো বাইরে কনসার্ট করেছেন, উল্লেখযোগ্য বেশ স্মরণীয় কোনো কনসার্টের কথা কি একটু আমাদের সাথে আজকে শেয়ার করতে পারবেন? বাইরের কনসার্ট, আসলে বাইরের কনসার্টের ব্যাপারটা এরকম হয় যে সত্যি কথা, আমাদের ওখানকার মানুষগুলো তো আমাদেরকে মিস করে, অনেক মিস করে, আমরা যখন যাই তখন মনে হয় যে বাংলাদেশকে নিয়ে যাচ্ছি আমরা তাদের সামনে, তো আমরা শুধু তখন একজন আঁখি আলমগীর হিসাবে তার সামনে থাকি না, বাংলাদেশের একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে তখন সেখানে থাকি, কাজেই ভালোবাসাটা অনেক বেশি থাকে তখন। তো আলাদা করে কি বলবো, মানে অনেকবারই এরকম হয়েছে যে দর্শক মানে হয়তো আমার টাইম 30 মিনিট গান গাওয়া এরকম বা কিছু। একবার জাপানে হয়েছিল অনেক আগের একটা কনসার্টে, আমি সবচেয়ে জুনিয়র ছিলাম তখন, অনেক বড় শিল্পীদের মাঝে আমি জুনিয়র, আমাকে দিয়ে প্রোগ্রাম শুরু হবে। তো আমাকে খুব শ্রদ্ধেয় একজন উপস্থাপক ছিলেন, তো উনি, আমি নাম বলতে চাচ্ছি না, উনি বললেন যে তুমি 3টা থেকে 4টা গান গাবা, এর বেশি একটা গানও গাবা না। তাহলে আমি 2টা গাবো, আমার কোনো সমস্যা নাই, কারণ এত বড় বড় শিল্পী সেখানে, তখন আমি গান গাইতে পারছি তাদের মধ্যে, এটাই একটা বড় ব্যাপার। গান যখন স্টেজে উঠলাম, আর উপস্থাপক সাহেব যিনি ছিলেন উনি মনে হয় আমাকে একটু মানে একটু যে ওর গান শুনবে না এখানে, কারণ এত বড় বড় তারকা এখানে, ওর গান হয়তো এখানে অতটা বেশি চলবে না, এরকম কিছু একটা। হ্যাঁ, 2টা 4টা গাইতে বলছেন যে আঙ্কেল আমি 2টা গাবো বলে, আমি স্টেজে খুব, আর আমি খুব কনফিডেন্ট অলওয়েজ, আমি 2টা গান গেয়ে
কিন্তু এমন একটা অবস্থা হলো যে পুরো দর্শক জাপানের বাঙালি শুধু যে আখি আখি তালের সাথে চিৎকার করছে, হ্যাঁ, এবং আমি জাস্ট ডানে ওনার দিকে তাকালাম, হ্যাঁ, উনি না একদম এমন একটা ভাব করলো যে উনি মানে ঘটনাটা ঘটেইনি তখন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবং আমি 2টা গান গেয়ে নেমে যাই। আচ্ছা, 2টা গানই গাওয়া হয়েছিল? আমি 2টাই ইচ্ছা করে গিয়েছি, কারণ আমাকে যখন উনি বলেছে একটাও বেশি গাবে না, আমার তখন খুব একটু ইগো হার্ট হয়েছিল। এন্ড দেন উনি যখন স্টেজে আসে, উনি কথা বলতে পারছিল না, দর্শক উনাকে কথা বলতে দিচ্ছিল না, দর্শক তখনও আমার নাম বলছে, এবং দেন উনি আবার বলেছে আচ্ছা ঠিক আছে আখি আবার আসো। গিয়ে আমি তখন আবার বাকি 2টা গান গেয়েছি। একটা ঘটনা, এই জন্য মনে হয় এখনো আপনার মনে গেঁথে আছে এই ঘটনাটা? গেঁথে আছে, এটা দর্শক যেভাবে চাচ্ছিল তার জন্য না, হ্যাঁ, আমাকে যে একটু মানে কম গুরুত্ব দেওয়া হয়েছিল এই কারণে ঘটনাটা মনে আছে। আচ্ছা আচ্ছা। তো আপনার যারা ভক্ত আছে, অনেক সময় দেখা যাচ্ছে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ভক্তরা সেরকম ভাবে আপনাকে ধরছে, অটোগ্রাফ চাচ্ছে, থাকে না যে ভক্তদের একটা বিড়ম্বনা বলে যেটাকে, তো এটাকে আপনি কেমন এনজয় করেন বা কিভাবে দেখেন? ভক্তরা আসবে, আমি কোথাও বসে আছি, ভক্তরা আমাকে চিনছে না, এটাই তো একটা কষ্টের বিষয়। সো এটার উল্টাটাই শিল্পীরা চায়। কিন্তু অনেক সময় যেটা হয়, দেখা যায় যে হয়তো আমার খুব শরীর খারাপ, এরপরও কথা রাখতে আমাকে কনসার্ট করতে যেতে হয়েছে, কিন্তু সেদিনই কেন যেন ঢল মানে হুমড়ি খেয়ে পড়ছে সবাই, তখন ওই এরপরও হেসে কথা বলা, ছবি তোলা, এবং একজন একটা ছবি তুলে যায় না, এখন মোবাইলের সুবাদে 300-400 ছবি তুলতে হয়, খাটাখাট ছবি। কিছু আকাঙ্ক্ষা কি আছে বা ইচ্ছা আছে যেটা পূরণ হয়নি, যে আমি এরকম একটা গান করতে চাই বা এর সাথে আমি একটু গান করতে চাই, এরকম কিছু ইচ্ছা? এরকম কোনো ইচ্ছা আমার নেই, কারণ হচ্ছে আমি যখন গান করি তখন আমি প্রফেশনালি গান করব এমন কোনো প্ল্যানিংই আমার ছিল না, আমি জাস্ট শখে গান করি। আমার জন্য স্ট্রাগল ডেফিনেটলি করতে হয়েছে, এই সেন্সে করতে হয়েছে যে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে, সেই স্ট্রাগল না, স্ট্রাগলটা এটা করতে হয়েছে যে ও অভিনেতার মেয়ে, ও কি গান গাবে, ও নায়িকা হবে, এরকম একটা ব্যাপার। আমি গানই গাবো, আমি গান শিখেছি, আমি গান গাইতে জানি, এটা প্রুফ করা শুধু দর্শকের কাছে না, মিডিয়ার কাছে। মানে থাকে না মানুষ যে মিডিয়া হেল্প করে, দর্শক পরে গ্রহণ করে, আমাকে দর্শক প্রথমে গ্রহণ করেছে, মিডিয়া অনেক পরে গ্রহণ করেছে। মিডিয়ার কাছে সঙ্গীত শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা আমার জন্য একটা বিগ স্ট্রাগল ছিল। তো এই কারণে আমি যতটুকু পেয়েছি, মোর দেন এনাফ, মোর দেন হ্যাপি। সঙ্গীত শিল্পী হিসাবে না, মানুষ হিসাবে ভালো কিছু করে যেতে চাই। আচ্ছা, অবশ্যই। কথা বলতে অনেক ভালো লাগছিল, আরো সময় থাকলে আরো অনেক বিষয় নিয়ে কথা বলতে পারতাম। আমি একটু বেশি কথা বলি, না ভালো লাগছিল কথা বলতে, কিন্তু আজকে যেহেতু পেয়েছি, অবশ্যই একটু গান, কয়েক লাইনে একটু গান আমরা শুনতে চাচ্ছি সব শেষে। আচ্ছা, তাহলে আমি আমার লাস্ট অ্যালবাম বোকামন থেকে একটা গান করি, জেকে ভাইয়ের সুর, রবিউল ইসলাম জীবনের লেখা, আমার ব্যক্তিগত পছন্দ, গানটা করছি। এক পা আগাই, দু পা পেছাই, একবার ভেঙে দুবার গোছাই, একটা দেহে দুইটা আমি, বুঝি না তো কোনটা দামি, এভাবে অনিয়মে দিন কেটে যাচ্ছে, তবুও বোকামন বাঁচতে আরো চাচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য। এনটিভিকে এবং তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন। শুভ সন্ধ্যা।